নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রশনী আর আপনাদের ভালোবাসার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে কারণ আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া আমরা এক কদমও এগোতে পারব না আজকে আমি আপনাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি সেটা আমাদেরই এক ফলোয়ার দিদি ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশ করতে চাননি কারণ গল্পটা তার নিজের জীবনের খুবই ব্যক্তিগত আর স্পর্শকাতর এক অধ্যায় তবে তিনি চেয়েছেন গল্পটা যেন আপনাদের কাছে পৌঁছায় কারণ তার বিশ্বাস সমাজের অনেক লুকানো সত্য আর মানুষের মনের ভেতরের জটিলতা এই গল্পের মধ্যে দিয়ে উঠে আসবে এই গল্পটা শোনার সময় আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে অনেক আবেগ কাজ করতে পারে কিন্তু একটাই অনুরোধ পুরো গল্পটা মন দিয়ে শুনবেন আর হ্যাঁ গল্পটা শুরু করার আগেই একটা ছোট্ট কথা বলে রাখি অনেকেই আমাকে ইমো নাম্বারের জন্য অনুরোধ করেন আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ তাই এই গল্পটার কোনো একটা অংশে আমি আমার ইমো নাম্বারটা শেয়ার করব যদি আপনারা আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চান তাহলে ধৈর্য ধরে পুরো গল্পটা শুনুন ঠিক কোন জায়গায় নাম্বারটা দেব সেটা কিন্তু আমি বলবো না তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই বিশেষ গল্পটা মেঘনার মেঘনা নামের এই মেয়েটি আজ থেকে প্রায় ১২-১৩ বছর আগে মফস্বল শহর থেকে এসেছিল এই ঝলমলে কলকাতায় বিয়ে হয়েছিল তার স্বামী রণ ছিল এক প্রাইভেট কোম্পানির সেলস ম্যানেজার দেখতে মন্দ নয় বুদ্ধিমান আর কথাবার্তায় বেশ চটপটে মেঘনা যখন প্রথম রণকে দেখেছিল তখন তার মনে হয়েছিল যেন স্বপ্নের রাজপুত্র তার জীবনে এসেছে সাদা শার্ট আর ট্রাউজার্স পরা রণ যখন প্রথম তার সাথে দেখা করতে এসেছিল মেঘনার লাজুক চোখে তার দিকে তাকিয়েছিল আর রণ তার দিকে এক ঝলক মিষ্টি হেসেছিল সেই হাসিতেই মেঘনার মন গলে জল হয়ে গিয়েছিল বিয়ের পর প্রথম কয়েকটা বছর মেঘনার জীবনটা সত্যি স্বপ্নের মতো ছিল রণ প্রতিটা ছোট ছোট বিষয়ে মেঘনার খেয়াল রাখত রাতে ঘুমানোর আগে কপালে চুমু খাওয়া সকালে চা বানিয়ে দেওয়া মেঘনার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানো সব কিছুই রণ খুব মন দিয়ে করত কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই ভালোবাসা যেন ফিকে হতে শুরু করল রণর কাজের চাপ বাড়ল মাসের মধ্যে ১৫-২০ দিন তাকে বাইরে কাটাতে হতো প্রথমে মেঘনা কষ্ট পেলেও নিজেকে বুঝিয়েছিল এটা তো কাজেরই অংশ কিন্তু আস্তে আস্তে একা থাকতে থাকতে তার মনটা যেন পাথর হয়ে যাচ্ছিল কলকাতায় রণদের নিজেদের ফ্ল্যাট ছিল একটা মাঝারি মাপের বিল্ডিং ৪ তলা মেঘনা আর রণ দ্বিতীয় তলায় থাকত তাদের কোনো সন্তান ছিল না মেঘনার মনে এই নিয়েও এক চাপা কষ্ট ছিল রণ বলত এখনই কেন তাড়াহুড়ো করছ আরেকটু গুছিয়ে নি তারপর বাচ্চা নেব কিন্তু সেই আরেকটু যেন আর আসছিল না মেঘনার বয়স তখন ২৮ ছুঁই আর রণ ৩৩ রণ যখন বাড়িতে থাকত তখনও যেন তাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছিল রণ অফিস থেকে ফিরেই ল্যাপটপ নিয়ে বসত অথবা মোবাইলে গেম খেলত মেঘনার সাথে কথা বলার সময় তার কমে গিয়েছিল মেঘনা চেষ্টা করত কথা বলতে কিন্তু রণর একঘেয়ে উত্তর হ্যাঁ অথবা হুঁ শুনে তার আগ্রহ কমে যেত একটা সময় মেঘনা বুঝতে পারল তাদের সম্পর্কের সেই প্রথম দিকের গভীরতা আর নেই এখন শুধু অভ্যাসের বশে তারা একসাথে আছে মেঘনার দিনগুলো কাটত রান্না করা ঘর গোছানো আর টিভি দেখতে দেখতে তার কোনো বান্ধবী ছিল না কলকাতায় আত্মীয় স্বজন যারা ছিল তারা নিজেদের কাজে ব্যস্ত তাই মেঘনার একমাত্র সঙ্গী ছিল তার নিঃসঙ্গতা এই নিঃসঙ্গতা যেন তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল মেঘনার শরীরটা যেন শুকিয়ে যাচ্ছিল মুখে সেই প্রথম দিকের উজ্জ্বলতা আর ছিল না তাদের বিল্ডিংয়ের উল্টো দিকেই একটা বড় কলেজ ছিল মেঘনা প্রায়শই বারান্দায় এসে দাঁড়াত দেখত কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা কিভাবে গল্প করে হাসে কিভাবে নির্দ্বিধায় একে অপরের হাত ধরে চলে এই দৃশ্যগুলো দেখে মেঘনার মনটা আরও খারাপ হয়ে যেত তার মনে হতো তার জীবন থেকে সব আনন্দ যেন হারিয়ে গেছে একদিন দুপুরবেলা রণ তখন বাইরে মেঘনা বারান্দায় এসে দাঁড়িয়েছে তার চোখগুলো শূন্য এমন সময় তার চোখ গেল বিল্ডিংয়ের ৩ তলার ফ্ল্যাটের দিকে সে দেখল একটি ছেলে তার বারান্দায় বসে বই পড়ছে
ছেলেটির বয়স হয়তো 22-23, শ্যামলা বরণ, চোখে চশমা আর মাথা ভর্তি কোকড়ানো চুল। ছেলেটিকে প্রায়শই ছাদে দেখা যেত, হয় বই পড়তে, নয়তো মোবাইলে কিছু দেখতে। মেঘনা আগে তাকে সেভাবে খেয়াল করেনি, কিন্তু আজ কেন জানি তার চোখ আটকে গেল ছেলেটির দিকে। ছেলেটি একবার মুখ তুলে মেঘনার দিকে তাকাল। মেঘনার মনে হল যেন এক ঝলক পরিচিতি আর কৌতূহল ছিল তার চোখে। মেঘনা তাড়াতাড়ি সরে গেল বারান্দা থেকে। বুকের ভেতরটা সামান্য কেঁপে উঠল। পরের দিন সকালে মেঘনা প্রতিদিনের মতো ছাদে গিয়েছিল কাপড় শুকাতে। রনর সাদা শার্ট, নিজের শাড়ি আর কিছু ছোটখাটো কাপড়। ছাদে সাধারণত কেউ থাকে না এই সময়টায়। ফাল্গুনের হালকা বাতাস বইছে, মেঘনার মনে একটু শান্তি এলো। কাপড় শুকাতে দিয়ে সে যখন নিচে নামতে যাবে, হঠাৎ তার চোখ পড়ল এক কোণে রাখা একটা লাল টুকটুকে ডায়েরির ওপর। ডায়েরিটা কার? মেঘনা কৌতূহলবশত ডায়েরিটা হাতে তুলল। ডায়েরিটা খুলতেই তার ভেতরের ভাঁজ করা একটা ছোট্ট চিরকুটের ওপর চোখ গেল। চিরকুটটা বেশ সুন্দর হস্তাক্ষরে, সাদা কাগজে কালো কালিতে লেখা, আপনার হাসিটা খুব সুন্দর, একজন মুগ্ধ দর্শক। মেঘনার হাত থেকে প্রায় ডায়েরিটা পড়েই যাচ্ছিল। কে লিখল এটা, আর কেনই বা লিখল? তার মাথা ঝিমঝিম করতে লাগল। মুহূর্তে তার মনে পড়ে গেল 3 তলার সেই ছেলেটির কথা। তার চোখ কি সেদিন মেঘনার হাসিই খুঁজে নিয়েছিল? মেঘনা দ্রুত ডায়েরিটা রেখে কাপড়গুলো নিয়ে নিচে নেমে এলো। তার মনটা যেন এক অন্যরকম ভালো লাগায় ভরে গেল। অনেক দিন পর তার মনে হল কেউ তাকে খেয়াল করছে, তার দিকে তাকাচ্ছে। এই অনুভূতিটা যেন তার নিঃসঙ্গ জীবনে এক ফালি সূর্যের আলো এনে দিল। সারা দিন তার মনটা ছটপট করতে লাগল। সে কি আবার ছাদে যাবে? সে কি উত্তর দেবে? পরের দিন বিকেলে মেঘনা ছাদে গিয়েছিল জল দিতে রাখা গাছের টবে জল দিতে। উদ্দেশ্য ছিল যদি সেই ছেলেটিকে দেখা যায়, কিন্তু কেউ ছিল না। মেঘনার মনটা একটু খারাপ হয়ে গেল। সে ডায়েরিটা দেখতে পেল না। কিছুক্ষণ পর নিচে নামতে গিয়ে সে দেখল একটা ছোট মাটির টবের নিচে একটি কাগজ উকি দিচ্ছে। মেঘনা দ্রুত সেটি তুলে নিল। এটা একটা খসখসে কাগজ, যেন তাড়াহুড়ো করে লেখা। কালকে আপনার মিষ্টি মুখটা দেখতে পাইনি, মনটা খারাপ ছিল। আপনার মন কেমন? নিচে কোনো নাম নেই। মেঘনার মুখে এক ঝলক হাসি ফুটে উঠল। এই প্রথম তার মনে হল যেন তার সাথে কেউ কথা বলতে চাইছে, তার মনের খবর নিতে চাইছে। সে দ্রুত নিচে নেমে এলো। তার মনে হল এই ছেলেটা হয়তো তার জীবনের শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে পারবে। সে একটা উত্তর লিখতে চাইল, কিন্তু কি লিখবে? অনেক ভেবে সে একটা ছোট কাগজের টুকরোতে লিখল, ভালো না, একা লাগে। লিখে সেটা লুকিয়ে রাখল সেই মাটির টবের নিচে, যেখানে সে প্রথম চিরকুটটি পেয়েছিল। তার বুকটা ধুকপুক করছিল, যদি কেউ দেখে ফেলে। এভাবেই শুরু হল তাদের গোপন চিরকুটের আদান প্রদান। প্রতিদিন মেঘনা কাপড় শুকাতে যেত অথবা ছাদে রাখা গাছে জল দিত, আর সে পেত নতুন নতুন চিরকুট। কখনো তার মন ভালো করার কথা, কখনো তার দিন কেমন কাটল তার জিজ্ঞাসা, কখনো বা তার পছন্দের রং নিয়ে প্রশ্ন। মেঘনাও উত্তর দিত। তার মনে জমা থাকা কথাগুলো সে লিখত। সে বুঝতে পারছিল এই চিরকুটের মাধ্যমে সে তার ভেতরের জমানো কষ্টগুলো যেন উগরে দিচ্ছিল। আর সেই ছেলেটি, যার নাম সে তখনও জানত না, তার প্রতিটি কথায় যেন মনোযোগ দিয়ে শুনছিল অথবা পড়ছিল। একদিন চিরকুটে লেখা ছিল, আপনার নাম জানতে ইচ্ছে করছে, বলতে কি রাজি আছেন? মেঘনা একটু ইতস্তত করল, নিজের নাম দেওয়াটা কি ঠিক হবে? কিন্তু তার মনের ভেতরে এক অন্যরকম সাহস কাজ করছিল। সে লিখল, মেঘনা, আপনার? পরের দিন উত্তর এলো, আমি শুভ। মেঘনা নামটা খুব সুন্দর। বৃষ্টি নামার আগে যেমন আকাশ কালো হয়ে আসে, তেমনই এক স্নিগ্ধতা আছে আপনার নামে। শুভ নামটি শুনে মেঘনার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। শুভ, সুন্দর নাম। শুভ আর মেঘনার চিরকুটের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে লাগল। তারা একে অপরের পছন্দের গান, বই, এমনকি জীবনের ছোট ছোট স্বপ্নগুলো চিরকুটের মাধ্যমে ভাগ করে নিতে লাগল। মেঘনা প্রতিদিন শুভর চিরকুটের অপেক্ষায় থাকত। যখন রণ বাড়িতে থাকত না, তখন মেঘনার সময় কাটানোটা অনেক সহজ হয়ে গিয়েছিল। শুভর চিরকুট তার জীবনে এক নতুন আনন্দ নিয়ে এসেছিল। একদিন বিকেলে মেঘনা ছাদে গিয়েছিল ভেজা কাপড় আনতে। সেই মুহূর্তে শুভও ছাদে এলো, তার হাতে একটা বই। মেঘনা তাকে দেখে থমকে গেল।
শুভ তাকে দেখে সামান্য অপ্রস্তুত। দুজনেই কিছুক্ষণের জন্য চুপ। তারপর শুভই প্রথম কথা বলল, কেমন আছেন মেঘনা দিদি? মেঘনার বুকে ধুকপোকানি শুরু হয়ে গেল। আমি ভালো। তুমি কেমন আছো শুভ? আমিও ভালো। শুভ হাসল। তার হাসিটা খুব সরল, নিষ্পাপ। মেঘনার মনটা ভরে গেল। তুমি কি পড়তে এসেছ ছাদে? মেঘনা জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমার ঘরে একটু শব্দ হয়, তাই ছাদে এসে পড়ি। শুভ বলল। ও আচ্ছা। মেঘনা আর কিছু বলতে পারল না। সে কাপড়গুলো নিয়ে নিচে নেমে এলো। কিন্তু তার মনটা আনন্দে ভরে উঠল। এই প্রথম তারা সামনাসামনি কথা বলল। শুভ তাকে দিদি বলে সম্বোধন করেছে। এটা শুনে মেঘনার মনে সামান্য ধাক্কা লাগল। কিন্তু সে নিজেকে বোঝাল, এই তো স্বাভাবিক। পরের দিন চিরকুটে শুভ লিখল, আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগল, কিন্তু কেন যেন মনে হল আপনি মেঘনা বুঝতে পারল না, কিন্তু সেই দৃষ্টিতে সে ডুবে যেতে চাইল। শুভ ধীরে ধীরে মেঘনার কপালে চুমু খেল, তারপর ঠোঁটে। মেঘনার জীবনে এই প্রথম রণ ছাড়া অন্য কারো ঠোঁটের স্পর্শ। এক নতুন অনুভূতিতে তার শরীর শিউরে উঠল। সেও শুভকে আলতো করে জড়িয়ে ধরল। তাদের প্রথম চুম্বন ছিল অনেকটা নীরব প্রতিজ্ঞার মতো, নিষিদ্ধ হলেও গভীর। সেই রাত থেকে তাদের সম্পর্কটা নতুন এক মোড় নিল। এখন চিরকুটের পাশাপাশি তাদের ছাদে দেখা করাটা আরও নিয়মিত হল। বৃষ্টি না থাকলেও তারা ছাতা নিয়ে ছাদে আসত, যদি কেউ দেখে ফেলে। তারা একে অপরকে তুমি বলে সম্বোধন করতে শুরু করল। দিদি ডাকটা কবে যেন হারিয়ে গিয়েছিল। শুভ মেঘনার হাতে হাত রাখত, মেঘনাও তার হাতের উষ্ণতা অনুভব করত। তাদের কথোপকথন আরও গভীর হতো। শুভ মেঘনাকে তার স্বপ্নগুলো বলত, কিভাবে সে তার নিজের একটা ব্যবসা শুরু করতে চায়। মেঘনাও তার পুরনো দিনের কথা বলত, কিভাবে সে ছবি আঁকতে ভালোবাসত, কিন্তু বিয়ের পর আর সময় পায়নি। শুভ উৎসাহ দিত মেঘনাকে আবার ছবি আঁকার জন্য। মেঘনার মনে হতো এই ছেলেটা যেন তাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। একদিন রণ বাড়িতে ছিল না। মেঘনার মনটা আরও বেশি ছটপট করছিল শুভর জন্য। বিকেলে সে ছাদে গেল। শুভ আগে থেকেই ছিল। মেঘনাকে দেখেই তার মুখে এক ঝলক হাসি। তোমার জন্য অপেক্ষা করছিলাম, শুভ বলল। মেঘনাও হাসল, আমারও তোমাকে দেখতে ইচ্ছে করছিল খুব। তারা দুজন পাশাপাশি বসেছিল ছাদের এক কোণে। অস্তগামী সূর্যের আলো তাদের দুজনের মুখে এসে পড়ছিল। চারদিক শান্ত, শুধু পাখির কিচিরমিচির শব্দ। শুভ হঠাৎ মেঘনার হাতটা ধরল। মেঘনাও তার হাতটা আলতো করে চেপে ধরল। আমার তোমাকে খুব ভালো লাগে মেঘনা। শুভর কণ্ঠস্বরে এক গভীর আবেগ। মেঘনা শুভর দিকে তাকাল, তার চোখে জল ভরে এলো। আমারও শুভ অনেক ভালো লাগে। শুভ ধীরে ধীরে মেঘনার কাঁধে হাত রাখল, তারপর তাকে নিজের দিকে টেনে নিল। মেঘনাও নিজেকে শুভর কাছে সমর্পণ করল। শুভর উষ্ণ বুকে মাথা রেখে মেঘনা চোখ বন্ধ করল। তার মনে হল যেন এক দীর্ঘ যাত্রার পর সে এক নিরাপদ আশ্রয়ে পৌঁছেছে। শুভর ঠোঁট মেঘনার চুল ছুঁয়ে যাচ্ছিল, তারপর কান, গাল। মেঘনার সারা শরীর তখন কাঁপুনি। সে চোখ বন্ধ করে শুভর স্পর্শ অনুভব করছিল। তার মনে হচ্ছিল যেন তার শরীরের প্রতিটি কোষ শুভর স্পর্শের জন্য তৃষ্ণার্ত ছিল। শুভর ঠোঁট যখন মেঘনার ঠোঁটে এসে মিশে গেল, তখন সেও শুভকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তাদের চুম্বন ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে লাগল। তাদের নিঃশ্বাস একাকার হয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল এই পৃথিবীর সব নিয়ম, সব বাঁধন যেন অর্থহীন। শুভর হাত মেঘনার কোমরে আলতো করে নেমে এলো। মেঘনার সারা শরীর যেন শিরশির করে উঠল। এই স্পর্শে এক অন্যরকম উন্মাদনা। সেও শুভকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন শেষ না হয়। শুভর আঙুল মেঘনার কোমরের আঁচলের ফাঁকে এসে স্পর্শ করল। মেঘনার শরীর যেন বিদ্যুতের ঝলক খেয়ে উঠল। সে সামান্য সরে যেতে চাইলেও শুভ তাকে আরও নিবিড়ভাবে বুকে টেনে নিল। আমাকে কি তোমার ভালো লাগে না মেঘনা? শুভর ফিসফিসানি। খুব ভালো লাগে শুভ, আমার জীবনের সবটুকু শূন্যতা তুমি পূরণ করছ। মেঘনার কণ্ঠস্বর কাঁপছিল। শুভ মেঘনার দিকে আরও ঝুঁকে এলো। তার ঠোঁট মেঘনার ঘাড়ে আলতো করে নেমে এলো। সেই মুহূর্তে মনে হচ্ছিল সে যেন এক অজানা সমুদ্রে ভেসে যাচ্ছে। শুভর প্রতিটা স্পর্শ যেন তার ভেতরের চাপা আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছিল। তার শরীরের প্রতিটি কোণে এক নতুন আকাঙ্ক্ষা যেন জেগে উঠছিল।
শুভর হাত ধীরে ধীরে মেঘনার পিঠে উঠে আসল, তার শাড়ির আঁচলের নিচে। মেঘনার শরীর যেন অবশ হয়ে আসছিল। সে চোখ বন্ধ করে শুভর স্পর্শ অনুভব করছিল। তার মনে হচ্ছিল এই সম্পর্কটা যতই নিষিদ্ধ হোক না কেন, তার জন্য এটাই একমাত্র সত্যি। তার সমস্ত সত্তা যেন শুভর কাছে বাধা পড়েছিল। সেদিন তারা অনেকক্ষণ ছাদে কাটিয়েছিল। সূর্যাস্তের শেষ আলোটুকু যখন ম্লান হয়ে গিয়েছিল, তখন তারা নিচে নেমে এসেছিল। তাদের মনে ছিল এক অদ্ভুত ভালো লাগা আর এক চাপা ভয়। তারা জানত এই সম্পর্কটা সমাজের চোখে অন্যায়, কিন্তু তাদের মন মানতে চাইছিল না। তারা দুজনেই এই গোপন সম্পর্কের জালে জড়িয়ে পড়েছিল। দিনের পর দিন তাদের দেখা করার সংখ্যা বাড়তে লাগল। রণ যখন বাইরে থাকত, শুভ তখন নানা অজুহাতে তাদের ফ্ল্যাটে আসত। কখনো বিদ্যুৎ বিলের কথা বলতে, কখনো তার মায়ের জন্য কোনো রেসিপি জানতে। মেঘনাও তাকে হাসি মুখে স্বাগত জানাত। তাদের ঘরের মধ্যে রণর অনুপস্থিতিতে তাদের প্রেমের গল্পগুলো নতুন করে লেখা হতো। একদিন শুভ মেঘনার ফ্ল্যাটে এসেছিল। রণ তখন অফিসের কাজে শহরে ছিল না। মেঘনা রান্নাঘরে ছিল। শুভ এসে বসার ঘরে বসল। মেঘনা যখন চা নিয়ে এলো, তখন শুভ তার দিকে এক গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। মেঘনা চায়ের কাপটা টেবিলে রেখে শুভর পাশে বসল। বলো শুভ, আমার তোমাকে ছাড়া আর ভালো লাগে না। আমার সারাক্ষণ তোমার কথা মনে পড়ে। শুভর কণ্ঠস্বর আবেগপ্রবণ। মেঘনা শুভর হাতটা ধরল। আমারও শুভ, আমি জানি এটা ঠিক না, কিন্তু আমি নিজেকে আটকাতে পারি না। শুভ মেঘনার দিকে আরও ঝুঁকে এলো। তার চোখগুলো যেন মেঘনার চোখেই আটকে ছিল। ঠিক বেঠিকের হিসাব এখন আমার মাথায় আসে না মেঘনা, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। সেই মুহূর্তে মেঘনা আর কোনো কথা বলতে পারল না। শুভ তাকে কাছে টেনে নিল। তাদের ঠোঁট আবারও এক হয়ে গেল। এবার তাদের চুম্বন ছিল আরও দীর্ঘ, আরও গভীর। শুভর হাত মেঘনার কাঁধ থেকে ধীরে ধীরে তার পিঠের দিকে নেমে এলো। মেঘনার শাড়ির আঁচল তখন নিচে খসে পড়েছিল। শুভর আঙ্গুলগুলো মেঘনার উন্মুক্ত পিঠে আলতো করে বিচরণ করছিল। মেঘনার সারা শরীর তখন রোমাঞ্চে ভরপুর। তার ভেতরের আগুন যেন আরও দাও দাও করে জ্বলছিল। সে চোখ বন্ধ করে এই নিষিদ্ধ সুখের সমুদ্রে ডুবে যাচ্ছিল। শুভ মেঘনাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। মেঘনাও তার বাহুতে নিজেকে সঁপে দিল। শুভর ঠোঁট মেঘনার গলা, খাঁড়, কাঁধে নেমে এলো। মেঘনার মনে হচ্ছিল এই পৃথিবীর সব সুখ যেন আজ তার হাতের মুঠোয়। কিন্তু তার মনের এক কোণে এক চাপা ভয়ও কাজ করছিল। এই সুখ কি বেশিদিন টিকবে? সমাজ, পরিবার, রণ সবাইকে তাদের এই সম্পর্কের কথা জানতে পারবে? সেদিন তারা দুজনেই এক অন্যরকম অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছিল। তাদের সম্পর্কটা এখন শুধু চিরকুট আর ছাদের কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা এক নতুন গভীরতা পেয়েছিল। কিন্তু এই গভীরতা তাদের জীবনে কি নিয়ে আসবে তা তারা জানত না। তারা শুধু জানত তারা একে অপরের জন্য আজীবনের আশ্রয় হয়ে উঠেছে। দিনের পর দিন তাদের সম্পর্ক আরও জটিল হতে লাগল। মেঘনা এখন রণর বাড়িতে থাকার সময়ও শুভর সাথে দেখা করার সুযোগ খুঁজত। কখনো অজুহাত দিত বাজারে যাওয়ার, কখনো বলতো বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা। রণও তার কাজের চাপে এসব তেমন খেয়াল করত না। মেঘনা নিজের ভেতরে এক অপরাধ বোধ অনুভব করত, কিন্তু শুভর আকর্ষণ তার সব অপরাধ বোধকে যেন ঢেকে দিত। একদিন রণ বাড়িতে ছিল। সন্ধেবেলা মেঘনা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ তার মোবাইল ফোনটা বেজে উঠল। অজানা নাম্বার। মেঘনা ফোন ধরল। ওপাশ থেকে একটি মিষ্টি মেয়ের গলা। হ্যালো, এটা মেঘনা দিদির নাম্বার? হ্যাঁ, কে বলছেন? মেঘনা অবাক হয়ে জিজ্ঞাসা করল। আমি তানিয়া, শুভর বোন, আপনাকে একটা কথা বলতে চাইছিলাম। মেঘনার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। শুভর বোন, সে কি কিছু জেনে গেছে? বলো তানিয়া, কি বলতে চাও? মেঘনার কণ্ঠস্বর কাঁপছিল। আপনি কি আমার দাদা আর আপনার সম্পর্কটা জানেন? এই কথাগুলো শোনার পর মেঘনার হাত থেকে মোবাইলটা প্রায় পড়েই যাচ্ছিল। রণর পাশে দাঁড়িয়ে থাকা মেঘনার সারা শরীর যেন হিমশীতল হয়ে গেল। তার মনে হচ্ছিল যেন এই পৃথিবীর সব শব্দ এক নিমেষেই তার কানে তালা ধরিয়ে দিয়েছে। সে কি বলবে, কিভাবে সামলাবে এই পরিস্থিতি? আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী অংশে আমরা জানব মেঘনা কিভাবে এই পরিস্থিতি সামলালো এবং তাদের সম্পর্কের পরিণতি কী হলো। আমরা দুজনেই এক জটিল জালে আটকা পড়েছিলাম। আমি চাইলেও এই সম্পর্ক থেকে বের হতে পারছিলাম না, কারণ তিনি আমার জীবনের সব কিছু বদলে দিয়েছিলেন।
আমার মায়ের ভালো থাকা, আমার আর্থিক সচ্ছলতা সব কিছু তার ওপর নির্ভরশীল ছিল। আর তিনি চাইলেও এই সম্পর্কটা ভাঙতে পারছিলেন না, তার সামাজিক অবস্থানের জন্য। আমি জানতাম না এই গল্পের শেষ কোথায়। আমি শুধু প্রতিদিন বেঁচে যাচ্ছিলাম এই লুকোচুরি আর মিশ্র অনুভূতির জগতে। আমার ভেতরে এক ধরনের শূন্যতা ছিল, যা কোনো কিছু দিয়েই পূর্ণ হচ্ছিল না। আমি কি সুখী ছিলাম, নাকি এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে পড়েছিলাম? আমি নিজেই এর উত্তর জানতাম না। এই সম্পর্কটা আমার জীবনে প্রেম নাকি ব্ল্যাকমেল, তা আজও আমি ঠিক বুঝতে পারিনি। হয়তো এটা দুটোই, এক অদ্ভুত মিশ্রণ, যেখানে ভালোবাসা আর ভয়, আকাঙ্ক্ষা আর চাপ এক সুতোয় বাঁধা পড়েছিল। আমার মনে হতো যেন আমি এক দড়ির ওপর দিয়ে হাঁটছি, যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি। আমার ইমো নাম্বার এখানে কাল্পনিক একটি ইমো নাম্বার দেওয়া যেতে পারে, যেমন 0198765432, অথবা বলা যেতে পারে, আপনারা যদি আমার ইমো নাম্বার পেতে চান তাহলে গল্পের শেষে কমেন্ট করুন। যারা সবচেয়ে বেশি কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমার ইমো নাম্বার দেওয়া হবে। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী অংশে কি হয় তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমার ইমো নাম্বার 0198765432। আমি ক্রমশই মিস্টার রহমানের প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছিলাম, যদিও আমার মন বারবার বিদ্রোহ ঘোষণা করছিল। আমাদের সম্পর্কটা এমন এক জটিল সুতোর বাঁধনে জড়িয়ে গিয়েছিল, যা ছিঁড়ে ফেলা আমার সাধ্যের বাইরে ছিল। অফিসের বাইরে আমাদের দেখা করার রুটিন আরও ঘন হতে লাগল। তিনি আমাকে প্রায়শই দেশের বিভিন্ন জায়গায় অফিসের কাজের অজুহাতে ঘুরতে নিয়ে যেতেন। এই ভ্রমণের সময়গুলো আমাদের কাছে আরও ব্যক্তিগত হয়ে উঠত। কোনো বিলাসবহুল রিসর্টে, কোনো সমুদ্রের ধারে অথবা পাহাড়ের কোলে আমরা একসাথে সময় কাটাতাম। এই সময়গুলোতে এই প্রশ্নটা আমাকে প্রতিদিন রাতে ঘুমাতে দিত না। আমার জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছিল। আমার মা এখন এক আরামদায়ক জীবনযাপন করছিলেন। আমি তাকে একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছিলাম, যেখানে আমাদের কোনো ভাড়াটের সমস্যা ছিল না। মাকে আমি বলেছিলাম আমার পারফরমেন্স ভালো হওয়ায় কোম্পানি আমাকে পদোন্নতি দিয়েছে এবং একটি ভালো বেতনের সাথে আবাসন ভাতাও দিচ্ছে। মা খুবই খুশি ছিলেন। তিনি প্রায়শই বলতেন, আমার মেয়েটার জন্য আজ আমি এত সুখে আছি, আমার শারমিন আমার সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। মায়ের এই কথাগুলো শুনে আমার বুকে এক তীক্ষ্ণ ব্যথা হতো। আমি জানতাম এই সুখের পেছনে এক গভীর অন্ধকার লুকিয়ে আছে, যা আমি তাকে জানতে দিতে পারতাম না। আমার পুরনো বন্ধুবান্ধবদের সাথে আমার সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা আমাকে তাদের পার্টিতে ডাকত, তাদের সাথে আড্ডা দিতে বলত, কিন্তু আমার সময় হতো না, অথবা আমি তাদের অজুহাত দেখাতাম। আমি জানতাম তাদের সাথে আমার এই নতুন জীবনধারার কথা বলা সম্ভব নয়। তারা বুঝত না, বা হয়তো ভুল বুঝত। এই একাকিত্ব আমার ভেতরের ক্ষতকে আরও গভীর করে তুলছিল। আমি যেন এক কাঁচের দেয়ালের পেছনে দাঁড়িয়ে সবকিছু দেখতাম, কিন্তু কারোর সাথে মিশতে পারতাম না। একদিন আমার পুরনো বিশ্ববিদ্যালয়ের বান্ধবী রিনা ফোন করল। রিনা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু। "কি রে শারমিন, আজকাল তোর কোনো খবর নেই কেন? তুই কি আমাদের ভুলে গেছিস?" রিনার কণ্ঠে এক ধরনের অভিমান ছিল। "আরে না রে রিনা, ব্যস্ত থাকি খুব, অফিসিয়াল প্রজেক্ট নিয়ে। আমি একটা দুর্বল অজুহাত দিলাম।" "ব্যস্ত থাকিস বুঝলাম, কিন্তু মাঝে মাঝে তো দেখা করা যায়। তোর ফোনও সবসময় ব্যস্ত থাকে। তোর কি নতুন কোনো বয়ফ্রেন্ড হয়েছে নাকি, তাই আমাদের ভুলে গেছিস?" রিনা ঠাট্টা করে বলল। রিনার কথা শুনে আমার বুকটা ধরফর করে উঠল। আমার মনে হলো রিনা যেন আমার গোপন সত্যটা ধরে ফেলেছে। আমি দ্রুত প্রসঙ্গ পাল্টে দিলাম। "আরে ধুর, বয়ফ্রেন্ড কই পাবো রে, কাজ আর কাজ। তোদের খবর কি বল?" কথা শেষ হওয়ার পর আমার খুব খারাপ লাগল। রিনার সাথে মিথ্যা বলতে আমার খুব কষ্ট হলো। আমি জানতাম রিনা যদি জানতে পারত আমার এই সম্পর্কের কথা, তবে হয়তো সে আমাকে ঘৃণা করত। আমার মনে হলো আমি যেন সব দিক থেকে একা হয়ে গেছি। আমার মনে হয়েছিল এই সম্পর্ক আমাকে অনেক কিছু দিলেও আমার আত্মপরিচয় কেড়ে নিয়েছে। মিস্টার রহমানের ক্ষমতা অফিসে ক্রমশই বাড়ছিল। তিনি যেন সব কিছু নিজের হাতের মুঠোয় রাখতেন। অফিসের অন্যান্য কলিগরা তাকে সমীহ করত, আর অনেকেই তার কাছাকাছি থাকতে চাইত। মিস্টার করিম, যিনি আমাকে একবার সতর্ক করেছিলেন, তিনি অবশ্য আমার সাথে স্বাভাবিক আচরণ করতেন। তিনি আমার কাজের প্রশংসা করতেন, কিন্তু আমি তার চোখে এক ধরনের বিষণ্ণতা লক্ষ্য করতাম। হয়তো তিনি আমার অবস্থাটা কিছুটা আন্দাজ করতে পারতেন, কিন্তু কিছু বলতে পারতেন না।
একদিন বিকেলে মিস্টার রহমান আমাকে ডেকে তার রুমে নিয়ে গেলেন। তিনি তার ডেস্কের সামনে বসেছিলেন, তার চোখে এক ধরনের গভীর উদ্বেগ। শারমিন, তুমি কি মনে করো আমার জীবনের কোনো মূল্য নেই? তিনি হঠাৎ করে জিজ্ঞাসা করলেন। আমি চমকে উঠলাম। এ কি বলছেন স্যার? আপনার জীবন তো অনেক সাফল্যের গল্প। বাইরে থেকে হয়তো তাই দেখায়, কিন্তু ভেতরে ভেতরে আমি শেষ হয়ে গেছি শারমিন। আমার স্ত্রী আমার ওপর চাপ সৃষ্টি করছে, সে চায় আমি ব্যবসা ছেড়ে তাদের কাছে বিদেশে চলে যাই। কিন্তু আমার এতদিনের পরিশ্রম, এই কোম্পানি, সব কিছু ছেড়ে আমি কিভাবে যাব? তার কণ্ঠে এক ধরনের হতাশা ছিল। কিন্তু আপনি তো যেতেও পারেন, আপনার ছেলেমেয়েরা আছে সেখানে, আমি বললাম। ছেলেমেয়েরা? তারা আমার থেকে অনেক দূরে শারমিন। তাদের কাছে আমি শুধু একজন এটিএম কার্ড, আর আমার স্ত্রী, সে শুধু আমার সম্পত্তির হিসাব রাখে। তার চোখে জল এসে গেল। আমি খুব একা শারমিন, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই যে আমাকে বোঝে। তার চোখের জল দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। একজন এত ক্ষমতাধর মানুষ, তারও এমন দুর্বলতা থাকতে পারে, তা দেখে আমি সত্যিই অবাক হলাম। তার প্রতি আমার এক ধরনের সহানুভূতি আরও গভীর হল। এই সহানুভূতি থেকেই কি তার প্রতি এক ধরনের মায়া জন্মাচ্ছিল? আমি বুঝতে পারছিলাম না। তিনি আমার হাত ধরলেন। শারমিন, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি ছাড়া আমি কিভাবে বাঁচব? তার এই কথাগুলো আমাকে আরও বেশি তার সাথে বেঁধে দিল। আমি তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারছিলাম না। আমার মনে হতো আমি চলে গেলে তিনি হয়তো আরও একা হয়ে যাবেন, আরও ভেঙে পড়বেন। এই অনুভূতিটা ছিল খুব অদ্ভুত। আমি যেন তার জীবন বাঁচাতে এসেছি। আমার মনে হলো আমি তার কাছে ঋণী, শুধু টাকার জন্য নয়, তার একাকিত্ব দূর করার জন্য। এই সম্পর্কের জটিলতা ক্রমশই বাড়ছিল। একদিন মিস্টার রহমান আমাকে তার কিছু ব্যক্তিগত ফাইল স্ক্যান করতে দিলেন। ফাইলগুলো ছিল তার কিছু ব্যবসায়িক চুক্তিপত্র এবং ব্যাংকের লেনদেনের নথি। ফাইলগুলো স্ক্যান করার সময় আমি হঠাৎ একটি গোপন ফোল্ডার খুঁজে পেলাম। ফোল্ডারটি পাসওয়ার্ড সুরক্ষিত ছিল। আমার কৌতূহল হল। আমি চেষ্টা করলাম পাসওয়ার্ড ভাঙার। কয়েকবার ব্যর্থ হওয়ার পর হঠাৎ করে একটি তারিখ দিয়ে আমি চেষ্টা করলাম, আর পাসওয়ার্ডটা খুলে গেল। ফোল্ডারের ভেতরে কিছু ছবি এবং একটি ভিডিও ছিল। ছবিগুলো ছিল মিস্টার রহমানের এক ভিন্ন রূপের। সেখানে তিনি আরও কিছু অপরিচিত মানুষের সাথে ছিলেন, যারা দেখতে খুব সাধারণ নন। তাদের সবার মুখেই এক ধরনের কঠোরতা ছিল। আর ভিডিওতে দেখা গেল তারা কিছু বিতর্কিত চুক্তি স্বাক্ষর করছেন, যা আমার কাছে মোটেও বৈধ মনে হল না। সেখানে কিছু অর্থ লেনদেনের দৃশ্যও ছিল, যা অত্যন্ত গোপনে করা হচ্ছিল। ভিডিওতে একজনের মুখ পরিচিত মনে হল। তিনি আমাদের কোম্পানির একজন গুরুত্বপূর্ণ সাপ্লায়ার ছিলেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম মিস্টার রহমান শুধু সাধারণ একজন ব্যবসায়ী নন, তার ব্যবসার পেছনে আরও গভীর অন্ধকার লুকিয়ে আছে। আমি দ্রুত ফাইলগুলো বন্ধ করে দিলাম এবং নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। এই তথ্যগুলো আমার কাছে এক বিশাল বোঝা মনে হল। আমি কি করব? আমি কি তাকে জিজ্ঞাসা করব, নাকি চুপ করে থাকব? সেদিন রাতে আমার ঘুম হল না। আমি বারবার ওই ছবি আর ভিডিওর কথা ভাবছিলাম। মিস্টার রহমানের ওই ভিন্ন রূপটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। আমি জানতাম আমি এমন কিছু জেনে ফেলেছি যা আমার জানা উচিত ছিল না। কিন্তু আমি কি কিছুই না জানার ভান করে থাকব? আমার মনে এক ধরনের অস্থিরতা বাড়ছিল। পরের দিন অফিসে মিস্টার রহমান আমার সাথে স্বাভাবিক আচরণ করলেন, কিন্তু আমার ভেতরে ভেতরে সব বদলে গিয়েছিল। আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল তিনি যেন আমার মনের সব কথা পড়ে ফেলছেন। আমি নিজেকে খুব ছোট মনে করছিলাম, যেন আমি এক বিশাল ভুলের মধ্যে জড়িয়ে গেছি। কয়েকদিন পর তিনি আমাকে তার ফ্ল্যাটে ডাকলেন। আমি গেলাম, কিন্তু আমার ভেতরে এক ধরনের চাপা ভয় কাজ করছিল। তিনি আমার জন্য ডিনার অর্ডার করেছিলেন। আমরা খেতে বসলাম। শারমিন, তোমাকে আজকাল একটু চিন্তিত মনে হয়, কোনো সমস্যা? তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। আমি ইতস্তত করলাম। না স্যার, তেমন কিছু নয়, আসলে কাজের চাপ একটু বেশি। তিনি মৃদু হাসলেন। কাজের চাপ নাকি অন্য কিছু? তুমি কি মনে করছো আমি তোমাকে কিছু লোকাই? তার প্রশ্ন শুনে আমার বুক ধড়ফড় করে উঠল। আমি চুপ করে রইলাম। আমি জানতাম না কি বলবো। তিনি আমার হাত ধরলেন। শারমিন, তোমাকে আমি বিশ্বাস করি। আমার জীবনের সব গোপন কথা আমি তোমাকে বলেছি। আমি জানি তুমিও আমার ওপর বিশ্বাস রাখো। তার কথাগুলো আমার কাছে খুব কঠিন মনে হল। আমি তাকে বিশ্বাস করতাম, কিন্তু তার এই অন্ধকার দিকটা জানার পর আমার বিশ্বাস যেন ভেঙে যাচ্ছিল। আমি নিজেকে খুব অসহায় মনে করছিলাম।
স্যার, আপনার কি মনে হয় আমি সবকিছু জানি না? আমি হঠাৎ করে জিজ্ঞাসা করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমার ভেতরে জমে থাকা সব কথা বেরিয়ে আসা দরকার। তার মুখের রং এক মুহূর্তে বদলে গেল। তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। কি জানো শারমিন, তুমি কিসের কথা বলছ? তার কণ্ঠে এক ধরনের শীতলতা ছিল, যা আমাকে আরও ভয় পাইয়ে দিল। আমি বললাম, আমি আপনার ব্যক্তিগত ফাইলগুলোর মধ্যে কিছু ছবি আর একটা ভিডিও দেখেছি। সেখানে আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার হাতটা ছেড়ে দিলেন। তার মুখটা পাথরের মতো কঠিন হয়ে গেল। তুমি আমার ফাইল ঘাটাঘাটি করেছ? কে তোমাকে এই অধিকার দিয়েছে? তার কণ্ঠে ছিল এক ধরনের উগ্রতা, যা আমাকে স্তম্ভিত করে দিল। না স্যার, আমি ঘাটাঘাটি করিনি। আমি স্ক্যান করতে গিয়ে দেখেছি। আমি শুধু জানতে। তুমি কিছুই জানতে চাও না শারমিন। তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তুমি এমন কিছু জেনেছ যা তোমার জানা উচিত ছিল না। তুমি কি জানো এই তথ্যগুলো যদি ফাঁস হয়ে যায় তাহলে কি হতে পারে? আমি ভয়ে কাঁপতে লাগলাম। না স্যার, আমি কাউকে বলবো না, বিশ্বাস করুন। বিশ্বাস? বিশ্বাস দিয়ে এই ব্যবসা চলে না শারমিন। এই ব্যবসায় শুধু ক্ষমতা আর ভয় চলে। তিনি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিলেন। সেই হাসিতে কোনো মমতা ছিল না, ছিল শুধু শীতলতা। তুমি জানো আমার কত ক্ষমতা? আমি চাইলে তোমাকে এক নিমেষে শেষ করে দিতে পারি। তোমার চাকরি, তোমার টাকা, তোমার সম্মান, এমনকি তোমার মা, সব। তার কথাগুলো আমার কানে বিষের মতো বাজছিল। আমি তার এই রূপটা আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছি। আমার সব সুখ, আমার মায়ের ভালো থাকা, সব যেন এক মুহূর্তে ভেঙে পড়ছিল। স্যার, আমাকে ছেড়ে দিন। আমি কাউকে কিছু বলবো না। আমি চাকরি ছেড়ে দেব। আমি আপনার থেকে দূরে চলে যাব। আমি প্রায় কেঁদে ফেলছিলাম। তিনি আমার দিকে এগিয়ে এলেন। দূর? তুমি আমার থেকে কোথায় যাবে শারমিন? তুমি আমার হাতের মুঠোয়। আমি তোমাকে মুক্তি দিতে পারবো না। তুমি আমার এমন এক অংশ হয়ে গেছ যা আমি হারাতে চাই না। আর তুমি এখন আমার সব গোপনীয়তার সাক্ষী। তুমি যদি মুখ খোলো তবে তোমার পরিণতি ভয়ঙ্কর হবে। তার কথাগুলো আমার শরীরের রক্ত হিম করে দিল। আমি বুঝতে পারছিলাম আমার কোনো পথ নেই। আমি তার থেকে পালাতে পারবো না। আমি তার কাছে সম্পূর্ণ জিম্মাই হয়ে গেছি। আমার ভেতরে এক ধরনের তীব্র ঘৃণা জন্মালো তার প্রতি, কিন্তু একই সাথে এক ধরনের অসহায়ত্ব আমাকে গ্রাস করে ফেলল। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। তিনি আমাকে তার ক্ষমতা আর প্রভাবের কথা বারবার মনে করিয়ে দিলেন। আমার শরীর আর মন উভয়ই তার কাছে বন্দী হয়ে গেল। আমার চোখের সামনে আমার মায়ের মুখ ভাসছিল। আমি জানতাম আমি যদি কিছু করি তবে আমার মা হয়তো সব হারাবেন। এই চিন্তা আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। পরের দিন অফিসে আমি এক নতুন শারমিন হয়ে গেলাম। আমার মুখে কোনো হাসি ছিল না, চোখে ছিল এক। রহমান তার ক্ষমতা প্রদর্শন করছিলেন। তিনি সবার সাথে খুব আত্মবিশ্বাসের সাথে কথা বলছিলেন। আমি তার পাশে বসেছিলাম, যেন আমি তার এক অলংকার। আমার মনে হচ্ছিল আমি যেন আমার আত্মপরিচয় হারিয়ে ফেলেছি। এই ঘটনার পর আমার মনে এক ধরনের বিদ্রোহ জন্মালো। আমি আর এভাবে বাঁচতে পারছিলাম না। আমি জানতাম আমার একটা পথ খুঁজে বের করতে হবে এই জাল থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু কিভাবে? মিস্টার রহমানের ক্ষমতা আর প্রভাব ছিল অসীম। আমি একা একজন মেয়ে, তার সাথে কিভাবে লড়ব? আমি রাতের পর রাত জেগে ভাবতে লাগলাম। আমার কাছে একটাই অস্ত্র ছিল, মিস্টার রহমানের গোপন তথ্যগুলো। আমি যে ছবি আর ভিডিওগুলো দেখেছিলাম সেগুলো ছিল তার দুর্বলতা। কিন্তু এই তথ্যগুলো প্রকাশ করা মানে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। আমি কি এত বড় ঝুঁকি নিতে পারব? আমার মা, তার নিরাপত্তা, এই সব চিন্তা আমাকে পিছিয়ে দিচ্ছিল। এক সকালে ঘুম থেকে উঠে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি আর এভাবে থাকব না। আমি লড়াই করব, নিজের জন্য, নিজের সম্মানের জন্য। আমি জানি এটা কঠিন হবে, কিন্তু আমি চেষ্টা করব। আমার মনে এক ধরনের নতুন শক্তি জন্মালো। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি এই জাল ছিঁড়ে বেরিয়ে আসব। আমি খুব সাবধানে কাজ করতে শুরু করলাম। আমি অফিসের ভেতরে মিস্টার রহমানের কার্যকলাপের ওপর নজর রাখতে লাগলাম। তার প্রতিটি পদক্ষেপ, তার প্রতিটি মিটিং, সবকিছু আমার কাছে নতুন অর্থ বহন করতে লাগল। আমি তার কিছু কথোপকথন গোপনে রেকর্ড করার চেষ্টা করলাম, যেখানে তিনি তার অবৈধ ব্যবসার কথা বলছিলেন। আমি জানতাম এইসব প্রমাণ আমাকে একদিন মুক্তি দেবে। একদিন আমি শুনলাম মিস্টার রহমানের স্ত্রী এবং ছেলেমেয়েরা দেশে আসছেন। তারা অনেকদিন পর একসাথে ঈদ কাটানোর জন্য আসছেন। এই খবর শুনে আমার মনে এক ধরনের মিশ্র অনুভূতি হল। একদিকে ভয়, অন্যদিকে এক ধরনের সুযোগ। আমি জানতাম তাদের আসার ফলে মিস্টার রহমানের ওপর চাপ বাড়বে।
মিস্টার রহমান আমাকে বললেন, শারমিন, আমার স্ত্রী আর ছেলেমেয়েরা আসছে। এই কদিন তুমি আমার সাথে দেখা করতে পারবে না, আমার সাথে যোগাযোগ রেখো না। তার কথা বলার ধরনে এক ধরনের উদ্বেগ ছিল। আমি স্বাভাবিক মুখে মাথা নাড়লাম। আমার মনে মনে খুশি হলাম। এই সময়টা আমি কাজে লাগাতে পারব। আমি তার অনুপস্থিতিতে তার অফিসের কম্পিউটারে রাখা কিছু গুরুত্বপূর্ণ ফাইল অ্যাক্সেস করার পরিকল্পনা করলাম। ঈদের ছুটির ঠিক আগে মিস্টার রহমান আমার ওপর কিছু অতিরিক্ত কাজ চাপালেন। তিনি আমাকে কিছু ব্যক্তিগত ফাইল তার বাসায় পৌঁছে দিতে বললেন। আমি জানতাম এটাই আমার সুযোগ। তার বাসায় গিয়ে আমি দেখলাম তিনি খুব ব্যস্ত। তার স্ত্রী এবং ছেলেমেয়েরা তখনও আসেননি। তিনি আমাকে ফাইলগুলো দিয়ে দ্রুত চলে যেতে বললেন, কারণ তার ফ্লাইট ছিল। তার চলে যাওয়ার পর আমি ফাইলগুলো নিয়ে তার ফোল্ডার ক্যাবিনেটের দিকে গেলাম। আমার মনে ছিল তার গোপন ফোল্ডারের পাসওয়ার্ড। আমি ফাইলগুলো স্ক্যান করার নামে তার কম্পিউটারে ঢোকার চেষ্টা করলাম। কম্পিউটারটি পাসওয়ার্ড সুরক্ষিত ছিল, কিন্তু আমি তার ডেস্কটপে একটি ছোট্ট চিরকুট দেখতে পেলাম, যেখানে কিছু সংখ্যা লেখা ছিল। আমি সংখ্যাগুলো দিয়ে চেষ্টা করলাম, আর কম্পিউটারটা খুলে গেল। তার কম্পিউটারে আমি অনেক গোপন তথ্য পেলাম। ব্যাংকের স্টেটমেন্ট, বিদেশি অ্যাকাউন্টের বিবরণ, কিছু জালিয়াতি চুক্তিপত্র এবং কিছু বড় অঙ্কের অর্থ পাচারের প্রমাণ। আমি বুঝতে পারছিলাম মিস্টার রহমান শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন আন্তর্জাতিক অপরাধীও বটে। এই তথ্যগুলো আমার কাছে ছিল এক বিশাল অস্ত্র। আমি দ্রুত এই সব তথ্য একটি গোপন ইউএসবি ড্রাইভে কপি করে নিলাম। আমি যখন এসব করছিলাম তখন আমার হাত কাঁপছিল। আমার মনে এক ধরনের ভয় কাজ করছিল, কিন্তু একই সাথে এক ধরনের সাহসিকতা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আমি জানতাম এই কাজটা খুব ঝুঁকিপূর্ণ, কিন্তু আমার আর কোনো পথ ছিল না। আমি নিজেকে বাঁচাতে চেয়েছিলাম, আমার মাকে বাঁচাতে চেয়েছিলাম। ইউএসবি ড্রাইভটা নিয়ে আমি দ্রুত তার বাসা থেকে বেরিয়ে এলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক বিশাল যুদ্ধে জয় হয়ে ফিরেছি, কিন্তু আমি জানতাম আসল যুদ্ধটা এখনও বাকি। আমি এই তথ্যগুলো নিয়ে কি করব, কাকে দেব? আমি জানতাম আমাকে খুব সাবধানে কাজ করতে হবে, যাতে মিস্টার রহমান ঘুণাক্ষরেও জানতে না পারেন। আমি আমার পুরনো বান্ধবী রিনার সাথে যোগাযোগ করলাম। রিনা এখন একজন সাংবাদিক হিসাবে কাজ করছিল। আমি তার সাথে দেখা করতে চাইলাম, কিন্তু মিস্টার রহমানের ভয়ে তাকে সব কথা বলতে পারছিলাম না। আমি তাকে শুধু বললাম আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যা হয়তো তার কাজে লাগতে পারে। রিনা আমাকে একটি কফি শপে দেখা করতে বলল। আমি সেখানে গেলাম, কিন্তু আমার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। আমি জানতাম রিনার সাথে এইসব কথা বলতে গিয়ে আমাকে খুব সাবধানে থাকতে হবে। কি ব্যাপার শারমিন, তোর মুখটা এমন শুকনো কেন? কোনো সমস্যা? রিনা আমাকে দেখে জিজ্ঞাসা করল। আমি তাকে পুরো ঘটনাটা খুলে বলতে পারছিলাম না, কিন্তু আমি তাকে সংক্ষেপে মিস্টার রহমানের অবৈধ কার্যকলাপ সম্পর্কে কিছু ইঙ্গিত দিলাম। আমি তাকে বললাম আমার কাছে কিছু প্রমাণ আছে, যা হয়তো মিস্টার রহমানকে ফাঁসিয়ে দিতে পারে। রিনা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। তুই কি নিশ্চিত শারমিন? এটা তো অনেক বড় ব্যাপার। আমি নিশ্চিত রিনা, আমি এই সব প্রমাণ হাতে পেয়েছি, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি মিস্টার রহমান জানতে পারেন তবে আমার জীবন শেষ হয়ে যাবে। রিনা একটু থামল। তোর কোনো চিন্তা নেই শারমিন, তুই একা নেই। আমি একজন সাংবাদিক। আমি জানি কিভাবে এইসব তথ্য প্রকাশ করতে হয় যাতে তোর কোনো ক্ষতি না হয়। রিনার কথাগুলো শুনে আমার মনে এক ধরনের ভরসা ফিরে এলো। আমি ইউএসবি ড্রাইভটা তার হাতে তুলে দিলাম। এই ড্রাইভের ভেতরে সব তথ্য আছে। আমি তোকে বিশ্বাস করি রিনা, তুই আমার একমাত্র বন্ধু। রিনা ড্রাইভটা নিল। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। কিন্তু তুই এই কদিন খুব সাবধানে থাকবি, মিস্টার রহমানের থেকে যতটা সম্ভব দূরে থাকবি। রিনার সাথে কথা বলার পর আমার মনে এক ধরনের শান্তি ফিরে এলো। আমি জানতাম আমি ঠিক পথে হাঁটছি। আমার মনে হয়েছিল আমি আমার আত্মসম্মান ফিরে পেতে শুরু করেছি। মিস্টার রহমান ঈদ শেষে অফিসে ফিরলেন। তার মেজাজ খুব ফুরফুরে ছিল। তিনি আমার সাথে স্বাভাবিকভাবে কথা বললেন, যেন সবকিছুই স্বাভাবিক। কিন্তু আমি জানতাম তার এই হাসির পেছনে এক বিশাল ঝড় অপেক্ষা করছে। আমি তার দিকে তাকালে আমার মনে এক ধরনের মিশ্র অনুভূতি হতো। একদিকে ঘৃণা, অন্যদিকে এক ধরনের অদ্ভুত করুণা। রিনা তার কাজ শুরু করে দিল। সে মিস্টার রহমানের কার্যকলাপ নিয়ে একটি গভীর তদন্ত শুরু করল। আমি তাকে গোপনে আরও কিছু তথ্য দিয়ে সাহায্য করছিলাম। কয়েকদিন পর রিনা আমাকে ফোন করে বলল, শারমিন, খবর তৈরি, কয়েকদিনের মধ্যেই এটা প্রকাশ করা হবে, তুই তৈরি থাকিস। আমি তার কথা শুনে এক ধরনের ভয় আর উত্তেজনা অনুভব করলাম। আমি জানতাম এরপর আমার জীবন আর আগের মতো থাকবে না। আমি আমার মাকে এইসব বিষয় কিছুই বলিনি।
আমি জানতাম মা যদি জানতে পারেন তবে তিনি ভয় পাবেন। আমি তাকে কোনো বিপদ থেকে দূরে রাখতে চেয়েছিলাম। পরের দিন সকালে দেশের কয়েকটি প্রধান পত্রিকায় মিস্টার রহমানের অবৈধ ব্যবসা এবং অর্থ পাচারের খবর প্রকাশিত হল। টেলিভিশনের ব্রেকিং নিউজেও তার নাম আসল। অফিসে সবাই হতবাক। কেউ বিশ্বাস করতে পারছিল না যে মিস্টার রহমান এমন কাজ করতে পারেন। আমি অফিসে গেলাম, কিন্তু আমার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। আমি জানতাম মিস্টার রহমান আমার ওপর সন্দেহ করবেন। যখন আমি অফিসে ঢুকলাম তখন সবাই আমার দিকে তাকাচ্ছিল। আমার মনে হলো সবাই যেন আমার গোপন সত্যটা জেনে গেছে। মিস্টার রহমানের রুমের দরজা বন্ধ ছিল। কয়েকজন পুলিশ অফিসার অফিসের ভেতরে ঢুকল। তারা সরাসরি মিস্টার রহমানের রুমে গেল। কিছুক্ষণ পর মিস্টার রহমানকে হাতকড়া পরিয়ে রুম থেকে বের করে আনা হলো। তার মুখটা ছিল ফ্যাকাশে। তার চোখে এক ধরনের অবিশ্বাস আর ক্রোধ ছিল। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে ছিল এক ধরনের তীব্র ঘৃণা, যা আমি আগে কখনো দেখিনি। তার চোখ দেখে আমার বুকটা ধরপড় করে উঠল। আমার মনে হলো তিনি যেন বুঝতে পেরেছেন এই সবের পেছনে আমি ছিলাম। তিনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে বাধা দিল। তাকে নিয়ে তারা চলে গেল। অফিসের ভেতরে সবাই ফিসফিস করছিল। আমি জানতাম আমার এই অফিসে আর থাকা হবে না। আমি আমার ডেস্কের দিকে গেলাম এবং আমার জিনিসপত্র গোছাতে শুরু করলাম। মিস্টার করিম আমার কাছে এলেন। শারমিন, তুমি ঠিক আছো তো? তার কণ্ঠে এক ধরনের উদ্বেগ ছিল। আমি মাথা নাড়লাম। জি স্যার, আমি জানতাম এমন কিছু একটা হবে। তুমি খুব সাহসী মেয়ে শারমিন, তুমি সঠিক কাজ করেছ। তার কথাগুলো আমার মনে এক ধরনের শান্তি দিল। আমি চাকরি ছেড়ে দিলাম। আমার কাছে মিস্টার রহমানের কাছ থেকে পাওয়া কোনো টাকা ছিল না, যা বৈধভাবে আমার কাছে থাকত। কিন্তু রিনা আমাকে সব রকম সাহায্য করল। তার অফিসের মাধ্যমে আমি নতুন একটি চাকরি পেলাম, যেখানে আমি সম্মানের সাথে কাজ করতে পারব। আমার মায়ের কাছে আমি সব সত্যটা খুলে বললাম। মা প্রথমে খুব রাগ করলেন, কষ্ট পেলেন, কিন্তু পরে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কেন তুই এত কষ্ট করলি মা? আমাকে বললেই পারতিস। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম মা, তোমাকে এইসব বিপদ থেকে দূরে রাখতে চেয়েছিলাম। আমি মায়ের কোলে মাথা রেখে কাঁদতে লাগলাম। মা আমাকে ক্ষমা করে দিলেন। তিনি বললেন, যা হয়েছে ভুলে যা, এখন থেকে নতুন করে সব শুরু করব। তুই আমার পাশে আছিস, এটাই আমার সব। আমার জীবন আবার নতুন করে শুরু হলো। আমি মিস্টার রহমানের দেওয়া ফ্ল্যাটটা বিক্রি করে দিলাম এবং মায়ের সাথে একটা নতুন ছোট বাসায় উঠলাম। আমি আগের মতো খুব বেশি বিলাসবহুল জীবনযাপন করতে পারতাম না, কিন্তু আমার মনে এক ধরনের শান্তি ছিল। আমি জানতাম আমি এখন স্বাধীন। আমি এখন নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারব। রিনা আমার সব সময় পাশে ছিল। সে আমার একমাত্র সত্যিকারের বন্ধু ছিল। আমরা প্রায়শই দেখা করতাম, গল্প করতাম। সে আমাকে তার জীবনে আরও অনেক কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করল। মিস্টার রহমানের মামলার বিচার শুরু হল। তার বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল। তিনি শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হলেন এবং অনেক বছরের কারাদণ্ড হল। তার স্ত্রী এবং ছেলেমেয়েরা তার থেকে মুখ ফিরিয়ে নিল। তার ক্ষমতা, তার প্রভাব সব এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমার মনে হয়েছিল আমি এক নতুন জীবন পেয়েছি। আমি আমার আত্মসম্মান ফিরে পেয়েছি। এই যাত্রাটা ছিল খুব কঠিন, খুব কষ্টের, কিন্তু আমি শেষ পর্যন্ত বিজয়ী হয়েছি। আমার মনে হয়েছিল আমি যেন এক অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আলোর পথে এসেছি। আমি এখন একটা নতুন কোম্পানিতে কাজ করি, যেখানে আমি আমার মেধা আর পরিশ্রম দিয়ে নিজের অবস্থান তৈরি করছি। আমার বেতন খুব বেশি না হলেও আমি জানি এই টাকাটা আমার পরিশ্রমের ফসল। এর পেছনে কোনো অন্ধকার নেই। আমার মা আর আমি এখন সুখী। হয়তো আমাদের জীবন আগের মতো বিলাসবহুল নয়, কিন্তু আমাদের মনে শান্তি আছে। এই গল্পটা আমার জীবনের এক কঠিন অধ্যায়ের গল্প। আমি এটা শেয়ার করলাম কারণ আমি জানি এমন অনেক শারমিন আছে যারা এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। তাদের হয়তো কথা বলার কোনো প্ল্যাটফর্ম নেই, সাহস নেই। আমি বলতে চাই, হার মানলে চলবে না। নিজের জন্য, নিজের সম্মানের জন্য লড়াই করতে হবে। অন্ধকার যতই গভীর হোক না কেন, আলোর রেখা ঠিক খুঁজে পাওয়া যায়। আমার জীবনে মিস্টার রহমান এসেছিলেন এক ব্ল্যাকমেলকারী হিসাবে, এক আকর্ষণ হিসাবে,